সুপ্রিয় দর্শক, বঙ্গকথা লাইভে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা বাংলাদেশের সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, সাধারণ জনগণের কথা বলে, তৃণমূলের কথা বলে। আর সেই জন্য আপনার কথা জানতে ও জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নিয়মিত এই ধরনের আয়োজনগুলোর সাথে আপনারা সংযুক্ত থাকতে পারেন। আমাদের নিয়মিত আয়োজন, আজকে আমরা সম্ভবত এটার 25তম পর্ব করছি। আওয়ামী লীগের দুঃসময়ের যোদ্ধা, নেতা ও কর্মীরা। এতদিনের মধ্যে আসলে মোটামুটি আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠানটা আমরা কাদেরকে নিয়ে করি। 2024-এর একটি ভয়াবহ ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়েছিল অনেক বাংলাদেশের মানুষ, এবং তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে থেকে অনেক মানুষকে আওয়ামী লীগের পাশ থেকে সরে যেতে, আবার অনেকে দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের ছেলেমেয়েরাও আসলে এই কোটা আন্দোলনের সমর্থন দিয়েছিল। কিন্তু তারা অনেকে দেশ ত্যাগও করেছেন। দেশ ত্যাগ করার পরে আসলে এখন পর্যন্ত অনেককে আমরা দেখছি নীরব, কথা বলছেন না। কিন্তু যারা কথা বলছেন, যারা প্রাণ দিচ্ছেন, যারা রক্ত ঝরাচ্ছেন এবং দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, এরকম সাহসী যারা রয়েছে, দেশপ্রেমিক, তাদের সাথেই আমরা এই লাইভটি করি। এমনই চারটি ভাই আজকে, আমার তিনটি ভাই আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন ইয়াসিন আরাফাত সাদিক, শেখ বায়জিদ আহমেদ। তিনজনকেই স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা সবচেয়ে প্রথম মোহাম্মদ হারুনুর রশিদকে দিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠানটি শুরু করব। মোহাম্মদ হারুনুর রশিদ, 5 আগস্ট বাংলাদেশে আসলে আওয়ামী লীগের একটি নিশ্চিত ক্ষমতা পতন ঘটেছে, কিংবা ইউনূস ক্ষমতা দখল করেছে। এরপরে আওয়ামী লীগের জন্য কথা বলা মানে নিশ্চিত মৃত্যু। আপনি এই ঝুঁকি মাথায় নিয়ে কেন আওয়ামী লীগের জন্য আসলে কথা বলছেন এবং কাজ করছেন? জি আপা, বিশেষ করে আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বঙ্গমাতা নিয়ে যে আপনি যেভাবে কাজগুলো করেন, আমাদের তৃণমূল কর্মীদের একটা উৎসাহিত উজ্জীবিত জায়গা তৈরি হয়েছে। তো বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুজিবি শুভেচ্ছা। দেখেন আপা, আমরা মুক্তিযুদ্ধের একটা সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধ পরিবার। তো অবশ্যই বাংলাদেশ একটা বৃহত্তম একটা দল। এই দলকে আপনি জঙ্গিবাদ বলবেন, এবং যে 32টা দল মিলে যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে যে ধ্বংস করা একটা পায়তারা করার সৃষ্টি করেছেন, এবং এই বাংলাদেশকে একটা বিক্রি করে দেওয়ার জন্য যেভাবে ইউনূস গ্যাং উঠে লেগে পড়ে রেখেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর ইউনূস সহ যে 4টি দলের নেতা কর্মীরা কিন্তু অলরেডি আপনার এই বাংলাদেশকে বিক্রি করা একটা পায়তারা করার জন্য ওরা বিদেশ ভ্রমণ করছেন, সেটা আমরা সকল অবগত আছি। তবে আমি আজকে হঠাৎ করে লাইভে আসার একটাই মূল উদ্দেশ্য, কারণ আমাদের তৃণমূল কর্মী যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন এবং নিজেকে ভালোবাসেন, আমি প্রথমে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অবগত করতেছি যে হঠাৎ ওদেরকে না বলে আমি হঠাৎ লাইভে আসছি। 5ই আগস্ট থেকে যখন 4 তারিখে আমাদের যে আন্দোলনটা হচ্ছে, সে আন্দোলন পরপর কিন্তু যে ইউনূস গ্যাং যে ছাত্রদেরকে ব্যবহার করে একটা মেট্রো ক্লাস ডিজাইন দিয়ে এই বাংলাদেশকে বিক্রি করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ঢাকার জন্য সাধারণ জনগণ যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসেছেন, যেভাবে সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনাকে ভরণ করতে নিয়েছেন, যে জননেত্রী বলেছিলেন যে 41 সালে ডিজিটাল যে স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেটাকে ধ্বংসাৎ করার জন্য এই সাধারণ ছাত্রদেরকে জামাত শিবির মিলে এই ডক্টর ইউনূস বা আমরা যে জঙ্গি সুদখোর ইউনূস এই সাধারণ জনগণকে এই আপনার একটা যে সুযোগ বলে, যে সুযোগটা তৈরি করে দিয়েছে, যে ওদেরকে একটা কি বলবো, সেটা হচ্ছে যে সাধারণ জনগণকে একটা ভুলভাল বুঝিয়ে একটা আশ্বাস দিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওদেরকে মাঠে নামানো হয়েছে। দিদি আপনি অবগত আছেন, এই সোনার বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা এরকম কিছু করেন নাই। আমাকে 2-1টা উদাহরণ দেন, আপনারা কি করেন নাই আর কার জন্য করেন নাই? আপনারা অবগত আছেন। আমরা যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আমরা যারা তৃণমূল কর্মী, আমি আমাদের শ্রোতারা যারা 5ই আগস্ট পর থেকে আমাকে চিনেন জানেন, আমি সবার উদ্দেশ্যে সবাইকে সবসময় উৎসাহিত উজ্জীবিত করে রাখতাম যে আমরা যারা সিংহে রাখা কর্মী আছি, আমরা সুদিনও কিন্তু বিরোধী দল, এখনো কিন্তু আমাদের বিরোধী দল, সেই হিসাবে
আমরা কি করছি বা আমরা কি করি নাই, আমরা কি পাবো কি পাই নাই, আমাদের এগুলো কোনো আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে আমরা ভালো থাকতে হবে, নিজেদেরকে দুঃখিত, আমাদের সরি হ্যাঁ দুঃখিত, বলুন। আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য হলে আমাদের মাঠে নামতে হবে এবং এই সুদখোর রেনুকদেরকে ওদের হাত থেকে আমাদের বাংলাদেশকে বাঁচাতে হবে। ঠিক তেমনি আমাদের যোদ্ধারা যারা এই 5ই আগস্ট পর থেকে না খেয়ে না দিয়ে সর্বদাই মাঠে কাজ করেন, নিজের জীবন বাজি রেখে মাঠে কাজ করেন, আমি দুঃখের সাথে আজকে বলতেছি যে এখন কিন্তু কোনো নেতাদের সমালোচনা নয়, এখন কিন্তু আওয়ামী লীগের কোনো কারো সমালোচনা নয়। তবে কিছু কথা বলতে হয়, যারা রাত দিন 24 ঘন্টা নিজের জীবন বাজি রেখে কাজ করেন এবং অনেক কষ্ট করে না খেয়ে এমবি ভরে কাজ করেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি সেই নেতাদেরকে, যারা আমার ভাইদেরকে খোঁজ নিচ্ছেন না, যারা আমার ভাইদেরকে স্মরণ করছেন না। আপনারা ইতিমধ্যে আছেন 24 তারিখ একটা আন্দোলন, এই আন্দোলনটা ধ্বংস করছেন কারা? যারা 5ই আগস্ট থেকে নিজের জীবন বাজি রেখে মাঠে কাজ করেন, তাদেরকে কেন জানানো হলো না? তাদেরকে কেন নেতৃত্ব এখনো আনা হলো না? অতএব যারা আত্মগোপনে ছিলেন, যারা লুকিয়ে ছিলেন, তাদেরকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে? তারা জানেন অথচ আমরা তৃণমূল কর্মীরা জানি না। তো আমার একটা জনপ্রিয় সেকশনের কাছে আপনার মাধ্যমে আমাদের উচ্চ লেভেলে যাদেরকে আছেন তাদেরকে বলতে চাই, আমরা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা 5ই আগস্ট পর থেকে নিজের জীবন বাজি রেখে কাজ করেন, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কিন্তু মাঠে নামতে হবে। তারা কিন্তু কোনো কিছু কিছুর জন্য তারা মাঠে নামেন না, তারা মাঠে নামেন একমাত্র বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হবে এবং এই বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ তৈরি করতে হবে এবং জনপ্রিয় শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে কামব্যাক করতে হবে এবং আমরা নিজেরা বাঁচতে হবে। সেই জন্য তারা কিন্তু মাঠে নামেন, কিন্তু অথচ তারা কিন্তু কোনো কিছু পাচ্ছেন না। এই যে আমার নিজেরও কালকে 3টা ভাই অ্যারেস্ট হয়েছেন, নিজের কি বলবো, এবং এই যে 300 মানুষ অ্যারেস্ট হয়েছেন, আমরা যেভাবে প্রোগ্রামটা করব কিন্তু আমরা সেভাবে প্রোগ্রাম করতে পারি না। কালকে কিন্তু আমরা আলোড়ন সৃষ্টি করার জন্য কিন্তু ঢাকা নেমেছিলাম 24 তারিখে, কিন্তু সেটা আমাদেরকে হইতে দেয় নাই আমাদের একটা গোষ্ঠী। দুঃখ জানাচ্ছি আপনারা যারা এগুলো করতেছেন, আপনার যদি জানেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের যদি ইতিহাস জানেন, তবে আপনাদেরকে কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে, আমি একজন তৃণমূল কর্মী, আমি কোনো পোস্ট পদবি নাই, কিন্তু আমি বলে দিতে চাই আপনাদের কখনো ছাড় হবে না। যারা আমাদের তৃণমূল কর্মী নিয়ে ছেলে খেলা করেন, যারা আমাদেরকে নিয়ে ছেলে খেলা করেন, যারা আমাদেরকে মব সৃষ্টি করেন, আপনাদের কখনো ছাড় হবে না। জামাত বিএনপি সেটা হচ্ছে যে পরের বিষয়, আগে কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করতে বলতেছি। আমার ভাইরা না খায় না দায় 5ই আগস্ট পর থেকে নিজের জীবন বাজি রেখে এই জঙ্গি মুক্ত করার জন্য সর্বদাই মাঠে থাকেন, সর্বদাই মাঠে থাকেন। সেটা তো খোঁজ খবর নেওয়ার দরকার আপনাদের, সেটা তো খোঁজ খবর নেন না আপনারা। কিভাবে আমাদেরকে 5টা লোকেশন দিয়েছেন, কিভাবে ওই লোকেশনটা আমরা জানি না অথচ ওরা জানেন? আমার প্রশ্ন আজকে এটার মাধ্যমে আপনাদের কাছে। তবে আপনারা যা যাই করেন কিন্তু ভাবি চিন্তা করবেন, এই যন্ত্রের শেষে কিন্তু কামব্যাক করবেন, অচিরে করবেন, অতি দ্রুত করবেন, সেটা আমাদের তৃণমূল কর্মীদের মাধ্যমে করবেন। একটা মেসেজ আমি আজকে দিদির মাধ্যমে দিয়ে যাচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিকে এবং আমি সাধারণ জনগণ এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমি আপনাদের প্রতি একটা আবারও ক্ষুধার্ত অনুরোধ রাখবো। সেটা হচ্ছে, দেখুন, এই বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হলে, আমাদের নিজেদেরকে বাঁচতে হলে এবং জনপ্রিয় শেখ হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করতে হলে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে আমাদের সর্বদাই সবকিছু করতে হবে, আমরা মাঠে থাকতে হবে। ভাই দেখুন, আমরা নেত্রী যখন আসবেন, সুদিন আসবেন, আমরা কি পাবো, আমাদেরকে কি মূল্যায়ন করা হবে কিনা, এসব না ভেবে অন্তত নিজেরা বাঁচার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য আপনারা মাঠে আসুন। তবে মাঠে আসবেন কাদের মাধ্যমে আসবেন? যারা 5ই আগস্ট পর থেকে কাজ করেন, কোন নেতা কোন ভাইয়ের ব্যানারে নয়। একটা ব্যানার হবে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানার, কোনো ভাইয়ের ব্যানার নাই। আমি সেই ভাইদেরকে একটু সতর্ক করে দিতে চাচ্ছি। হ্যাঁ, আমার যা হবে, আমি তো সেদিনে মারা গেছি, যেদিন 5ই আগস্ট আসছিল সেদিন আমি মারা গেছি। এখন আমার এটা বনার জীবন, এই বনার জীবন আমরা কিছু করতে চাই, আমরা তৃণমূল কর্মীরা কিছু করতে চাই। সেটা হচ্ছে এই বাংলাদেশকে আবারও সেই রাজাকার মুক্ত করব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা মরার কোনো ভয় করি না, আমরা কোনো এই মবের কোনো ভয় করি না। আমরা ভয় করি
আমরা ভয় রাখতে চাই, আর কোনো ভয় আমাদেরকে দেখাইতে পারবেন না। তো আমি সেই ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই আজকে দিদির মাধ্যমে, এবং আমার যে শুভাকাঙ্ক্ষী ভাইরা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই মেসেজটা দিতে চাচ্ছি যে দেখুন, আপনারা ভাইয়ের রাজনীতি আগে করেছেন, এখনো করে যাচ্ছেন, এটা এখন বাদ দিন। এখন আমরা ভাইয়ের রাজনীতি না করে আমরা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমাদের একটাই নেতা, সে হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আমরা ওনার ব্যানার কাজ করি। আপনারা আমাদের কিছু কর্মীরা না খাইয়ে আছেন, আপনারা ওনাদের এই সুযোগটা নেওয়ার জন্য খুব দুঃখ লাগছে, খুব দুঃখ লাগতেছে। আপনারা সেই সুযোগটা নিচ্ছেন। আপনারা যে কর্মীদেরকে কিছু টাকা দিয়ে বলতেছেন যে আমার ব্যানারটা নামাই, তোমরা কিছু মিছিল করো, কিছু টাকা দিচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসেন ভাইয়া। আমি অনুরোধ জানাচ্ছি, পায়ে ধরতেছি, প্লিজ এই দেশকে বাঁচাইতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের বাঁচতে হবে, সাধারণ জনগণের বাঁচতে হবে, বাংলাদেশকে বাঁচতে হবে। এই বাংলাদেশ আমাদের, ওদের না। বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, ওনার বাংলাদেশ, ওনার বাংলাদেশকে আমরা স্বাধীন, আমরা আবার নতুন করে আমরা একটা সূর্য আলোড়ন সৃষ্টি করে এই বাংলাদেশকে আমরা আবার জঙ্গি মুক্তি করতে হবে। আমি এই লাইভের মাধ্যমে, এই দিদির মাধ্যমে, আমরা যারা শুভাঙ্ক্ষী বাইরে আছেন আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ জানিয়ে দিতে চাচ্ছি যে আসুন, অনেক হয়েছে। আমরা যখন এই সবাই যুদ্ধে নামবো, সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা কে কি করছে, কোন নেতা আসছে, কোন নেতা আসে নাই, এইসব বাদ দিয়ে সকলের সাথে কমপ্রেস করে, সকলের সাথে আমরা কথা বলে দেখা করে আমরা মাঠে নামবো। আমি সর্বপ্রথমে আসলে আমি আজকে প্রস্তুত ছিলাম না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 24 তারিখে আমাদের যে ভাইরা এরেস্ট হয়েছেন, মব হয়েছেন, সেটা একদম প্রস্তুত ছিলাম না। সেটা যদি জামাই শিবির করতো, নিজেকে আমি বুঝাইতে পারতাম ওরা করবে, কিন্তু আমাদের কিছু লোকে যদি এই ইমপ্রেশন গুলো দেয় তখন আর কিছু করার থাকে না। তো সকলকে ভালো থাকার জন্য এবং উৎসাহিত উজ্জীবিত থাকার জন্য আপনাদের উপর অনুরোধ জানাচ্ছি। আপনারা কারো গুজবে কান দিবেন না, কারো কথাই ধরবেন না। আপনার যে অ্যাঙ্গেলে আমাদের তৃণমূল কর্মীদের আমি এই মেসেজটা দিতে, আপনার যে অ্যাঙ্গেলে কাজগুলো করতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলে কাজ করবেন। যে আপনাকে মেসেজ দিবে সে লোকটা কি আদৌ কি 5 তারিখ পর থেকে কোনো রাজনীতি করে কিনা, 5 তারিখ পর থেকে তার ফেসবুকে কি জননেত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে পোস্ট করে কিনা, সে কি 5 তারিখের পর থেকে কোনো কোন মিছিল বা মিটিং বা আমাদের নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের মাধ্যমে কোনো অবগত আছেন কিনা, সবগুলো জেনে আপনারা ওই পয়েন্ট গুলো যাবেন বা আপনারা প্রোগ্রাম গুলো করবেন। কিন্তু অতএব আপনার কোনো ভাইয়ের কলে বা কোনো ভাইয়ের মেসেজে বা কোনো ভাইয়ের মাধ্যমে আপনারা কখনো যাবেন না। আমার হচ্ছে এটা অনুরোধ। তবে আমরা সর্বদাই মাঠে থাকবো, মাঠ থেকে আমরা কাজ করব। আমরা এই ইউনুস গ্যাং এর কোনো ভয়ে আমরা লুকিয়ে থাকতে চাচ্ছি না। এটা বাংলাদেশ বৃহত্তম একটা সংগঠন। এই সংগঠনকে দামিয়ে তারপরে আপনার মব করে এরেস্ট করে কখনো রাখা যাবে না। আপনার আরো 5,000 না 5 কোটি এরেস্ট করেন না, 300 না 3 কোটি এরেস্ট করেন না, কোনো সমস্যা নেই রে ভাই। আপনি কত এরেস্ট করেন, আপনি নিজেই বিরক্ত যাবেন। আপনি যত এরেস্ট করবেন ততই আমাদের কিন্তু কারো সামনে আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তো অতএব আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের যদি আর কখনো কোনো মব হয়, কখনো কিচ্ছু হয়, আমাদেরকে দাবি রাখতে পারবেন না। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আজকে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, ঢাকা এমন একটা পরিস্থিতি হবে, সেটা হচ্ছে জনগণ প্রতিরোধ করবে, জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, সেটা আপনারা মনে রাখিয়েন। আপনার দুই তিনটা ছেলেবেলে নিয়ে আপনারা যদি একটা সংগঠন খোলেন, আপনারা যদি রাজাকার মানে কি এই বাংলাদেশের জনগণ হিসাব করেন ভাই, জনগণ কিন্তু আপনাদেরকে দৌড়ানোর পথ পাবেন না। আমরা তো এখন বাংলাদেশে আছি, আমরা আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ ছাড়ি যাই নাই, আমরা বাংলাদেশে আছি। তোমরা বাংলাদেশ তো দূরের কথা, তোমরা কোথাও যেতে পারবে না। লিখে রাখো, আজকে লাইভে আমি ঘোষণা দিচ্ছি, কোথাও যেতে পারবে না রাজাকারের গোষ্ঠী। সর্বশেষে বলতেছি, হটাও ইউনূস, বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমাদের একটাই নেতা, জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়াই বাংলাদেশের কোনো বিকল্প নাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মবদাসী থেকে এড়িয়ে চলবেন। আমি আবারও আমাদের দিদিকে এবং বঙ্গমাতা পরিবারকে মোদির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত আছে শেখ বায়েজিদ আহমেদ ভাই। শেখ বায়েজিদ ভাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক মানুষ সংযুক্ত রয়েছে লাইভে। আপনি
5 আগস্ট পরবর্তী দেশের জন্য কাজ করতে গিয়ে কিংবা আওয়ামী লীগের জন্য কাজ করতে গিয়ে আপনাকে কি কি বাধার সম্মুখীন এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হোক। ধন্যবাদ বঙ্গকথা সঞ্চালক প্রিয় দিদিকে এবং এখানে যারা উপস্থিত আছেন সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সৈনিক। আজকে 5ই আগস্ট পরবর্তী দুঃসময়ে দুর্দিনের ত্যাগী কর্মী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার প্রতি ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল। কারণ এই যে যারা আজকে তৃণমূলে কাজ করতেছেন, আমরা যারা কাজ করতেছি, তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। কেন কৃতজ্ঞতা? তাদের কৃতজ্ঞতা এই, যখন বাংলাদেশকে একটা চক্রান্তকারী প্রতারক তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে যখন দখল করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার যে প্রচেষ্টা তারা চালিয়েছিল, সেই হত্যা পরবর্তী পরিকল্পনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কোনোভাবে তার জীবনকে নিয়ে ভারতে যেতে পারছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করতে বাধ্য হবেন, তাকে যেহেতু দেশ ত্যাগ করতে হয়েছে, তার একটা চিন্তা ভাবনা ছিল যে আমাকে হত্যা করার জন্য ওরা চারিদিক থেকে ঘিরে ফেলছে, অনেক বড় ষড়যন্ত্র করে আমাকে ষড়যন্ত্রের মধ্যখানে রেখে আমার চারপাশ দা বন্দুকের নল বিছিয়ে রেখেছে, এখান থেকে আমাকে যেতে হবে। সে সিদ্ধান্ত নিয়েছে, অনেক কষ্টের সিদ্ধান্ত নিয়েছে, সে অবশ্য যেতে চায় নাই। সেই সিদ্ধান্তে তার একটা চিন্তা ভাবনা ছিল, যদি আমি যাই আমার নেতা কর্মীর কি হবে, সে কিন্তু এটা ভাবছে। তারপরেও ভাবছে যে আমি যদি যাই, আমার তো অনেক নেতা আছে, অনেক এমপি আছে, অনেক মন্ত্রী আছে, আমি তো এই বিগত 17 বছরে অনেককে প্রতিষ্ঠিত করেছি রাজনীতিতে, তারা হয়তো আমার এই তৃণমূলের নেতাকর্মীদেরকে দেখে রাখবেন, তারা হয়তো আমার এই তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে যুদ্ধ করবেন, হয়তো বাংলাদেশকে আজকে যে দখল করেছেন সেই দখল মুক্ত করবেন। সেই চিন্তা ভাবনা নিয়ে অনেক দুঃখ বেদনা কষ্ট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন ভারতে যান, কিন্তু আপনারা দেখেছেন ভারতে যাওয়ার পরে তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যাদের তিনি দীর্ঘ 17 বছরের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন, বিভিন্ন পর্যায়ে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, মেয়র বানিয়েছিলেন, বিভিন্ন পর্যায়ে যে প্রতিষ্ঠিত করেছিলেন, তাদেরকে বিশ্বাস করে ভরসা করে তৃণমূলকে রেখে তাদের দায়িত্বে তিনি যখন গেলেন, তার বিশ্বাসের মর্যাদা কিন্তু এই এমপি মন্ত্রী নেতাকর্মীরা কেউই রাখতে পারেন নাই। সবাই কি করছেন? সবাই কিন্তু তাদের জীবন এবং সম্পদকে রক্ষা করার জন্য কেউ কেউ বিএনপি জামাত ওই তাদের রাজাকার সঙ্গে আসলে আলবদরদের সাথে। একত্রিত হয়েছে। আপনি একেবারেই সঠিক কথা বলেছেন শেখ বাহাদুর আহমেদ। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনাকে কি কি সমস্যা আসলে ফেস করতে হচ্ছে। আমাদের সময় যেহেতু কম, আপনি আপনার এত কিছু সমস্যা ফেস করবার পরেও আপনি আওয়ামী লীগের জন্য কিংবা দলের জন্য কেন কাজ করছেন? এখান থেকে কি আপনার কোনো প্রাপ্তির আশা আছে আওয়ামী লীগ থেকে?
বিষয়টা হচ্ছে যে দিদি, এখানে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখেন, আমি হচ্ছে তৃণমূলের একজন কর্মী। আমার আমি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমার প্রাপ্তিটা হচ্ছে, আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, যেটি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। এর থেকে বড় প্রাপ্তি আমার নাই। 5ই আগস্টের পর থেকে যখন দেখেছি যে এখন বাংলাদেশ আওয়ামী লীগের সেই প্রতিষ্ঠিত নেতারা আজকে কথা বলে না, আজকে রাজপথে তাদের দেখা যায় না। তারা আজকে আমাদের, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, মব কিলিং করা হয়, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীমকে গণপিটুনি দেওয়া হয়, যখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের এক সাবেক ছাত্রলীগ নেতা, তাকে গণপিটুনি দেওয়া হয়, তখন হৃদয়ে খুব ব্যথিত হয়। তখন থেকেই হচ্ছে উৎসাহিত হই এবং মনে করি যে না, দেশের জন্য, দেশকে দখলমুক্ত করার জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের কিছু করণীয় আছে। সেখান থেকেই নিজ ইচ্ছায় এই কাজ শুরু করি। এবং আপনারা জানেন কিনা জানি না, আমরা প্রথমে 8 তারিখ থেকে, 8 তারিখে হচ্ছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 5 তারিখে দেশ ত্যাগ করেন। আমরা 6 তারিখে গোপালগঞ্জ প্রোগ্রাম করি, তারপরে 8 তারিখে প্রোগ্রাম করি। 10 তারিখে আমার জন্মস্থান কোটালীপাড়াতে আমরা প্রায় 2 লক্ষ মানুষ নিয়ে প্রতিবাদ করি। সেখান থেকেই আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছে। আজও পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু এখন যে আমরা যে বাধা পাচ্ছি, দেখেন, আমাদের চিরশত্রু হচ্ছে জামায়াত, বিএনপি এবং দখলদার যারা রয়েছেন বর্তমানে, তারা আমাদের চিরশত্রু। তারা আমাদের প্রতিরোধ করবে, তারা আমাদেরকে হচ্ছে গিয়ে আঘাত করবে, তারা আমাদের শত্রু, তারা আমাদের বন্ধু না। এটাই হচ্ছে বাস্তবতা। এটা মেনেই আমরা কিন্তু রাজনীতি করি। কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে এখানে, যে আমরা যখন এই যে প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করতে যাই, যখন দখলমুক্ত করার জন্য আমরা যখন রাজপথে নামি, তখন আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ ওয়ার্ডে এখনো পর্যন্ত ওইভাবে কমিউনিকেশন করে সবাইকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামাতে পারছে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে ব্যর্থতা এবং প্রতিবন্ধকতা। ধন্যবাদ। আপনার কাছে এখন আবার একটু পরে আসবো আমি, বাজিদ ভাই। আমাদের সঙ্গে যুক্ত আছে ইয়াসিন আরাফাত সাজিদ। সাজিদ, আমি তোমার কাছে জানতে চাই যে জুলাই মাসে তুমি কি এই কোটা আন্দোলন, যেটা তথাকথিত কোটা আন্দোলন, এটার কি তুমি সমর্থন দিয়েছিলে? দিদি, প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দিদি, আসলে আপনি যে কথাটা বললেন আমাকে, যে সাজিদ তুমি কি এই জুলাই আন্দোলনে পক্ষে ছিলে, দিদি এটা প্রশ্নই আসে না। কারণ আমরা কোটার সংস্কার চেয়েছি, আমরা কিন্তু চাই নাই যে আপনার কোটা যে একেবারে যে হয়ে যাক, যে কোটা না থাকুক বা এরকম কিছু কিন্তু আমরা চাই নাই দিদি। আমরা চেয়েছিলাম কোটার সংস্কার। কিন্তু আমরা কি দেখেছি? আমরা তো ছাত্রদের পক্ষে ছিলাম, আমরা তো ছাত্রদের নিয়েই কাজ করতেছিলাম। কিন্তু আমরা দেখেছি তথাকথিত যে আপনার বিভিন্ন ছাত্র সংগঠন, যারা আসলে ছাত্র সংগঠনের নামে অপরাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত, তারা কি করলো? এই কোটাটাকে ব্যবহার করলো, যেটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে। কিন্তু দিদি, আপনি দেখেন বাংলাদেশের এখন আপনি যেদিকেই তাকাবেন, হুম, হুম, বাংলাদেশে একটা মব তৈরি হয়েছে। হুম, আপনি এই মবটাকে এই মব কিভাবে ঠেকাবেন? হুম, এই মবকে আসলে আদৌ ঠেকানো সম্ভব? হুম। একেবারেই তা নয়, কিন্তু এই যে এত অনিরাপত্তা, এবং জি, আমরা দেখছি যে আসলে আওয়ামী লীগের জন্য কথা বলা মানে এফআইআর, নতুবা জি, আত্মীয় স্বজনের ঘর বাড়ি, বাবা মার উপরে অ্যাটাক, নতুবা জি, নিজেরই প্রাণ দিতে হচ্ছে। আর জি, এখন তো আওয়ামী লীগ আসলে ক্ষমতায় নেই। জি, যারা ক্ষমতায় থাকা অবস্থায় অনেক মানুষ সুবিধার সুযোগ ভোগ করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এখন যারা কথা বলছেন, এরা আসলে ওইভাবে কখনো আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করে নাই, কিন্তু জীবন দিচ্ছে, প্রাণ দিচ্ছে।
তো ভাই তোমার ভয় লাগে না যে যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে? তাহলে কিসের আশায় কাজ করছো? আসলে দিদি, আওয়ামী লীগ দলটাই একটু ভিন্ন। আওয়ামী লীগ যারা করে এরা হৃদয় থেকে করে। আওয়ামী লীগ আসে হচ্ছে আপনার হৃদয় থেকে। আওয়ামী লীগ করার জন্য আপনার টাকা পয়সা, তারপরে আপনার বাড়তি সুযোগ সুবিধা এগুলোর প্রয়োজন না দিদি। আওয়ামী লীগ হচ্ছে আপনার রক্তের একটা ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যারা করে আপনি খেয়াল করলেই দেখতে পারবেন এরা মন থেকে আওয়ামী লীগ করে দিদি। এটা হচ্ছে কোনো পদ পদবি বা অনেক কিছু পাওয়ার জন্য, অনেক কিছু পাওয়ার আশা, এরা এত বেশি কিছু চায় না দিদি। এরা দলকে ভালোবাসে, দলের জন্য কাজ করতে চায়, দলের জন্য জীবন উৎসর্গ করতে চায় দিদি। কারণ বুঝতে পেরেছি। তোমার উপর তোমার এখন কি তুমি নিরাপদ আছো? না। দিদি অবশ্যই আমি নিরাপদ না। তো এই যে নিরাপদ না, তারপরেও যে কাজ করছো, ভয় লাগে না? মানে তুমি এই যে জীবন ঝুঁকি নিচ্ছ, এই দিদি বিষয়ে আসলে যদি তুমি আমাদের বলো। দিদি এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার মতন সাজিদ যদি শহীদও হয়ে যায়, আরো অনেক সাজিদের জন্ম হবে দিদি। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই দিদি। আমি একদম। বাংলাদেশকে ভালোবাসি, আমি শেখ মুজিবের সৈনিক, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। জয়তু শেখ হাসিনা। উনি দেশে আসবে, দেশে ফিরে আসবে খুব শীঘ্রই, উনি দেশে কামব্যাক করবে এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এখনো পর্যন্ত 30% আওয়ামী লীগের একদম নিখুঁত কর্মী যারা রয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে আসার অপেক্ষায় শুধুমাত্র এখন অপেক্ষায় আছে। উনি আসবে এবং বাংলাদেশের 2 লক্ষ, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি দিদি, 2 লক্ষ নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করে দেশে নিয়ে আসবে। বাহ, চমৎকার! আমি তোমার আত্মবিশ্বাসে উজ্জীবিত হলাম। তোমার কাছে আবার একটু পরে আসবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বোন তোসা ইসলাম হীরা, তোহা ইসলাম হীরা। তোহা ইসলাম হীরা, হীরা আপা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আচ্ছা। আলাইকুম। জীবন, আপনার কাছে আমি জানতে চাইছি যে আপনি কি এই মুহূর্তে নিরাপদ আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা। আপনার যে আসসালামু এই যে আলাইকুম দলের সবাইকে। দলের জন্য যে কাজ করেন, বা আপনি যে কথা বলছেন, বা যা কিছুই হচ্ছে, এটার জন্য আপনাকে কোনো অসুবিধা কখনো ফেস করতে হয়েছে কি? আর যদি হয়ে থাকে, তারপরেও কেন আসলে এই সময় এরকম ভাবে মানে কাজ করছেন, দলের জন্য কথা বলছেন, কাজ করছেন, কি কারণ? এর থেকে কি দিদি কোনো আপনাকে প্রাপ্তির আশা আছে? দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় দিদি, আপনি আহ বঙ্গমাতা, আপনি নাম দিয়েছেন বঙ্গকথা, আর আমাদের বঙ্গমাতা। যেটাই হোক, ওই যে সাজিদ ভাই বলে গেছে, আওয়ামী লীগ করতে কখনো কিছু চা পাওয়া লাগে না। আওয়ামী লীগ হলো আমাদের শিকড়, আওয়ামী লীগ হলো আমাদের রক্তের শিরায় শিরায় বয়ে গেছে। শরীরের প্রতিটা লোম বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 5ই আগস্টের পরে যখন আমরা বঙ্গবন্ধুর সমাধিতে কাফনের কাপড় বেঁধে শপথ নিয়েছিলাম, বলেছিলাম নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন শেখ হাসিনাকে আনার জন্য যুদ্ধ করে যাব, মাননীয় প্রধানমন্ত্রীকে আনার জন্য যুদ্ধ করে যাব। তাতে যদি মৃত্যুপূর্ণ হয়, আল্লাহর কাছে শুক্রিয়া, এবং মরেও শান্তি পাবো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মারা গেছি এবং আমার আওয়ামী লীগের জন্য মারা গেছি, আমার জাতির পিতার জন্য মারা গেছি। এটাই আমার ভরসা, বিশ্বাস, চাওয়া পাওয়া। এবং আমিও সাজিদ ভাইয়ের মতন বলি, অবশ্যই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যখন বলেছে বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ আসবে। চমৎকার বলেছেন। এখন যেই অবস্থা দেশের, আমরা দেখতে পাচ্ছি যে মব জাস্টিসের নামে একটি মব ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে, এবং নারীদের খুবই ভয়াবহ করুণ অবস্থা বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেকগুলো ভাতা তৈরি করে দিয়েছিলেন, যে এই ভাতাগুলো এখন সমস্তগুলো ইনঅ্যাক্টিভ, এবং মানে নির্বিচারে রেপ হচ্ছে, নির্বিচারে মেয়েদের উপরে শারীরিক জুলুম নির্যাতন হচ্ছে, ধর্মের নামে তাদেরকে শোষণ এবং নিপীড়ন করা হচ্ছে। এমতো অবস্থায় আহ আপনি যে কাজ করে যাচ্ছেন, এই ভিতরের এই সাহস কোত্থেকে আছে? এবং আপনার নিরাপত্তা তো নাই। তো আপনি এইরকম অবস্থায় নিজের জীবন বাজি রেখে যে কাজ করছেন, সেজন্য আমার আপনাকে হ্যাটস অফ দেওয়া ছাড়া আর কিছু আসলে বলার নাই।
সেই ক্ষেত্রে আপনাকে যদি আমি অনুরোধ করি যে বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে, কোনো আহ্বান থাকে, আপনি বলতে পারেন। আমি সব নারীদের বলবো রুখে দাঁড়ানোর জন্য। কারণ আমাদের নারী কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে ছিলেন বলে আমরা কখনো ৭১ দেখিনি দিদি। ২৪-এ এসে ৭১ কাকে বলে সেটা দেখেছি। ২৪-এ এসে দেখেছি মা বোনদের ঘরের থেকে তাদের স্বামীর কাছে থেকে কেড়ে নিয়ে তাদের সামনে ধর্ষণ করা। ২৪-এ এসে দেখেছি সন্তানের মার কোলের থেকে সন্তানকে কেড়ে নিয়ে কিভাবে মার চোখের সামনে কুপিয়ে মারে। আমরা কখনো ৭১ দেখিনি, বাবা মার মুখে শুনেছি ৭১-এর যুদ্ধ। তাই এখন এসে দেখতেছি দিদি যে যুদ্ধ কাকে বলে। ১৭ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তখন এরকম ধর্ষিত হয়নি। তখন রাত ১২টা ১টার সময় মেয়েরা চলাফেরা করেছে, তখন এরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। এখন ধর্ম বিক্রি হয়। ধর্মকে আল্লাহ বলেছে, সৃষ্টির কর্তা আমাদের সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি জীব হলো মানুষ। আমরা সেই সৃষ্টি জীবের ভিতরে ধর্মকে অধর্ম হিসাবে প্রমাণ করে দিল কিছু মানুষ। ভালো মানুষ ছিল দেখে এখনো দুনিয়া আছে দিদি। কিন্তু এই যে আমরা ২৪-এ এসে যা দেখতেছি, আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম দিদি। এই ধর্ষিত দেখতে ইচ্ছা করে না। মার কোলের থেকে সন্তান কেড়ে নিয়ে মানুষ তাদের খুন করে। আমাদের এই যে আজিজ খান, স্বেচ্ছাসেবক লীগের আজিজ খান ভাইকে ফার্ম গেটে যেভাবে মব করেছে এটা দেখা যায় না। শাহনওয়াজ ভাই আজিজ ভাইয়েরই ভাই, তাকে ৭১ সালের যুদ্ধ দেখিনি, তাকে বস্তা মুখে বেঁধে যেভাবে পিটায়ে মারছিল, মারা যাওয়ার কথা ছিল, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কারণ আমাদের বিশ্বাস শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশে। আমরা জয়ের মালা গলায় পরাবো ইনশাআল্লাহ শেখ হাসিনাকে, এটা আমাদের আত্মবিশ্বাস থেকে বলছি চমৎকার দিদি। বলেছেন, চমৎকার বলেছেন আপনি বোন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে যারা আপনারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন, যার যার ওয়ালটিকে লাইক শেয়ার করে দিবেন। আমাদের এই দুঃসময়ের এই সমস্ত সাহসী যোদ্ধা ও ভাই বোনেরা যারা আসলে মাঠে থেকে, বাংলাদেশের মাঠে থেকে মুক্তিযোদ্ধাদের মতন লড়াই করে যাচ্ছেন, তাদের কথা, তাদের সাহসিকতার গল্প, তাদের ভিতরের আত্মবিশ্বাস যেন বাংলাদেশের আনাচে কোনাচে আসলে পৌঁছে যায়, সেই ব্যবস্থাটা আপনাদের হাতেই আছে। আপনারা যদি লাইভটি আসলে যার যার ওয়াল থেকে শেয়ার করে দেন, যত যতগুলো সম্ভব সকলের কাছে আসলে পৌঁছে যাবে। এবং আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত হবার জন্য আমি বারবার এই জিনিসটি বলছি। আমি এখানে বেশ কয়েকটি কমেন্টস দেখতে পাচ্ছি, আমি জানি না ওনারা কেন এই কথাটা বলছেন। আমি বারবারই বলি যে আমাদের বঙ্গকথার মেসেঞ্জারে আপনারা নক করবেন। আমাদের সঙ্গে এখন যে ভাই বোনেরা যুক্ত আছে তারা কিন্তু আসলে এই প্রক্রিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মেসেঞ্জারে যোগাযোগ করবেন, সেখানে আমাদের যারা টিম রয়েছে আপনাদের সাথে তারা আসলে অবশ্যই উত্তর দিবেন, যোগাযোগ করবে। আমি বেশ কয়েকটা একটু কমেন্টস এখানে পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন, এইচ নীল বোন, আপনার প্রতিটি কথার অসাধারণ মিনিং, চমৎকার বিশ্লেষণ। হীরা আপার উদ্দেশ্যে তিনি বলেছেন। উনি আবার লিখেছেন, বোন আমরা সকল সাধারণ মানুষ রাজপথে আছি, বোন একদম ভয় করবেন না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একজন লিখেছেন, এইচ নীলি লিখেছেন, দেশবিক্রি ষড়যন্ত্রকারীদের কুকুর বললেও ভুল হবে, এরা হলো এক একটি ভয়ঙ্কর জঙ্গি সন্ত্রাসের গডফাদার, মহাদানব। এই মহাভয়ঙ্কর দানবদের হটাও, দেশ বাঁচাও। আহ একজন লিখেছে, এস কে আকাশ মিয়া, দেশের জন্ম তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ নামটাও দেওয়া বঙ্গবন্ধু, সুতরাং তাদের ছাড়া নির্বাচন করলে সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে এক পয়সারও মূল্য নেই, কথা পরিষ্কার। রিয়াদুদ্দিন লিখেছেন, এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম। কথাটা সত্য। ১৯৭১-এ আসলে আমরা সংগ্রাম করেছিলাম স্বাধীনতার জন্য। ২০২৪-এর এই সংগ্রাম এখন আসলে সেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম। কারণ আমাদের বাংলাদেশকে আঁকড়ে ধরেছে ভয়াল এক শকুন। ভয়াল সেই শকুন আসলে কারা, এটা আপনারা বুঝতেই পারেন। কোটা আন্দোলনের যে মোড়কে আসলে গভীর ষড়যন্ত্র বাংলাদেশে ঘটেছে। এর আড়ালে ছিল জামাত শিবির, এর আড়ালে ছিল সিআইএ, এর আড়ালে ছিল আসলে পাকিস্তানের ভয়ঙ্কর সেই শক্তি, যেটা আসলে আমরা কখনোই সফল হতে দিব না। আমি আমার লাইভের মাধ্যমে বারবার একটা কথা বলি, আজকেও আবার বলছি, এই লড়াই শুধু আওয়ামী লীগের লড়াই নয়। এই ষড়যন্ত্র আসলে আওয়ামী লীগ পতনের ষড়যন্ত্র ছিল না, এই ষড়যন্ত্র ছিল আসলে বাংলাদেশকে পুনরায়
পাকিস্তানি শক্তিতে রূপান্তরিত করার ষড়যন্ত্র। তাই আপনারা যারা মনে করছেন যে এটা আওয়ামী লীগের লড়াই, আপনারা ভুল করছেন। এই লড়াই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার লড়াই। হ্যাঁ, এর জন্য যারা কথা বলছেন তার হয়তো অনেক ভাগদার আসলে আওয়ামী লীগের ব্যাগে গিয়ে পড়ছে, তার মানে এই নয় যে এটা আসলে আওয়ামী লীগের একার লড়াই। এটা আমার লড়াই, আপনার লড়াই, বাংলাদেশের প্রতিটি জনগণের লড়াই। একজন এখানে লিখেছেন এইচ নীল ভাই, আপনার খুব সুন্দর, সত্য, সুন্দর পরিমার্জিত বিশ্লেষণ। আমি আরো কয়েকটি পড়ে শোনাতে চাই। আচ্ছা, মোহাম্মদ শাহিদুর রহমান রহমান লিখেছেন এই অনুষ্ঠানে যোগদান করা যায়, আমাকে জানাবেন। আমি জানি না কিভাবে শাহিদুর রহমান এটা বলছেন, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের টিমের তরফ থেকে আমি বলছি। একজন লিখেছেন আসসালামু আলাইকুম, আজকে উপস্থিত সকল তৃণমূলকে তৃণমূল প্ল্যাটফর্মে সবাইকে জয় বাংলা শুভেচ্ছা। আপনাদের সকলের জন্য উনি শুভেচ্ছা জানিয়েছেন। এই কমেন্টটি দিয়ে আমি আমাদের লাইভটিও আজকের শেষ করব। হাবিবুর রহমান দিদার বলেছিলেন, সম্ভবত যখন আমাদের প্রথম যেই ভাই কথা বলেছেন তারপরেই সম্ভবত উনি এটা লিখেছেন, পাওয়ার অফ তৃণমূল নেতা গুণে বাংলাদেশের ভিতর থেকে তৃণমূল নেতা কর্মীদের গর্জন দেখেছেন, সেলুট আপনাকে ভাই। উনি সম্ভবত এই কমেন্টটি করেছিলেন আমাদের ভাই মোহাম্মদ হারুনুর রশিদ যখন আসলে বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় আমি আবারও একটু তুলে ধরলাম, রেকর্ডেড থাকলো কমেন্টটা। উনি মোহাম্মদ রহমান দিদার আপনাদের সকলের উদ্দেশ্যে শ্রদ্ধাও জানিয়েছেন, রেসপেক্ট লিখেছেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত এই আয়োজনটি দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে যুক্ত হন এই সময়ের ত্যাগী নেতাকর্মীরা, যারা আসলে জীবনকে তোয়াক্কা না করে, জীবনের হুমকিকে ভয় না পেয়ে একেবারে একেবারে দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে কাজ করছেন, তারপরে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের সেই সমস্ত মানুষরাই এখন কথা বলেন যারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ, যারা বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে, যারা বাংলাদেশের পতাকাকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা আমাদের সাথে এখানে যুক্ত হয়। এবং আমি মোটামুটি আজকে নিয়ে বোধহয় 25তম লাইভ করছি। আমার এই পর্যন্ত আমি যে কয়জনকে পেয়েছি আমি দেখেছি এই একটা সুতায় তারা বাঁধা, এই একটা জায়গায় সকলের একই একই চেতনা, একই চিন্তা। আমি অনেকেই বলেছি যে জীবন ঝুঁকি নিয়ে তারপরও কেন কাজ করছেন। তারা বলে, আমাদের ভাই সাজিদের মতন করেই বলে যে একটা সাজিদ যদি মরে যায় আরো 100 জন জন্ম। দে আর দ্য রিয়েল ফ্রিডম ফাইটার অফ দিস 24, এই 24-এর এরাই হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, বাংলাদেশকে পাকিস্তানে পরিণত হওয়া থেকে রুখে দিন, সকলে একত্রিত হন, বিজয় সন্নিকটে, এটা আমিও আসলে বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর।